रामलला हम आए हैं, मंदिर बनाए हैं, रामलला हम आए हैं, मंदिर वही बनाए हैं, रामलला हम आए हैं, मंदिर वही बनाए हैं। অবশেষে 500 বছরের লড়াই আজ শেষ। 500 বছর পর ঘরের ছেলে ফিরল ঘরে। তাই আমরাও পৌঁছে গেছিলাম সেই নবনির্মিত রাম মন্দির দেখতে ও রামলালার দর্শন করতে। তবে এই অযোধ্যার রাম মন্দিরের কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। সালটা 1526, মুঘল সাম্রাজ্যের শুরু। তার কয়েক বছর পর 1528 সালে বাবরের নির্দেশে তার সেনাপতি মীরবাকি শ্রীরামচন্দ্রের বাসস্থান রাম মন্দির ভেঙে তৈরি করলেন একটি মসজিদ, যার নাম রাখা হলো বাবরি মসজিদ। এই মুঘল যুগে শুধুমাত্র রাম মন্দিরই নয়, আরও অনেক হিন্দু মন্দির ধ্বংস করে নির্মাণ করা হয়েছে কোনো না কোনো মুঘল স্থাপত্য। কিন্তু এভাবে আর কতদিন? প্রায় 190 বছর পর 1717 সালে জয়পুরের রাজা দ্বিতীয় জয়সিং রাম মন্দির বানানোর লক্ষ্যে মসজিদের চারপাশের জমি অধিগ্রহণ শুরু করলেন। জমি অধিগ্রহণের কাজে তিনি ব্যর্থ হয়ে মসজিদ চত্বরেই একটি তিনি চৌতারা নির্মাণ করলেন, যেখানে রামলালাকে রেখে শুরু হলো তার পুজো। নতুন করে এই ঘটনার মন নেয় 1813 সালে। 1813 সালে ফয়জাবাদের এক ব্রিটিশ অফিসার তার রিপোর্টে প্রকাশ পায় যে বাবরি মসজিদের ভিতরের যে আর্কিটেকচার আছে তার সাথে হিন্দু স্থাপত্যের হুবহু মিল রয়েছে। তারপর দেশ জুড়ে শুরু হয় আন্দোলন। এরপরে 1885 সালে এই লড়াই পৌঁছায় তৎকালীন ফয়জাবাদ কোর্টে। দাবি উঠল অস্থায়ী মন্দিরকে পাকাপাকিভাবে স্থায়ী মন্দিরে নির্মাণ করতে হবে। কিন্তু হিন্দুদের পুজো করার অনুমতি থাকলেও পাকাপাকিভাবে মন্দির নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করল তৎকালীন আদালত। 1934 সালে এই লড়াই পৌঁছায় চরম পর্যায়ে, রূপ নেয় দাঙ্গার। এই সময় বাবরি মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর তৎকালীন ইংরেজ সরকার মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করে। ঠিক এই সময় প্রায় 200 বছর পর 1947 সালে ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীনতা লাভ করে। মানুষের মনে তখন আশা জাগতে থাকে যে হয়তো এবার রাম মন্দির তৈরি হবেই, কিন্তু তৎকালীন সরকার কোনো পদক্ষেপই গ্রহণ করেননি। ঠিক এই সময় 1949 সালের একটি খবর যা নাড়িয়ে দেয় গোটা দেশকে। বাবরি মসজিদের ভিতরে পাওয়া যায় রামলালার মূর্তি। এর ফলে আবার নতুন করে শুরু হলো সাম্প্রদায়িক অশান্তি। জমির মালিকানা কোন পক্ষের, এই নিয়ে শুরু হলো দীর্ঘদিনের আইনি লড়াই। এরপর বিজেপি গঠন হওয়ার পরে বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আডবাণী 25 সেপ্টেম্বর 1990 সালে রাম মন্দিরের আন্দোলন বিজেপির আন্দোলন বলে গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার সূচনা করলেন। যেহেতু এই যাত্রা চলাকালীন উত্তর ভারতের রাজ্যগুলিতে দাঙ্গা ও হিংসার সূত্রপাত হচ্ছিল, সেহেতু বিহারের উপর দিয়ে যাওয়ার সময় বিহার সরকার এই ফলস্বরূপ তাকে গ্রেপ্তার করে। 30 অক্টোবর 1990 হাজার হাজার কর সেবক অযোধ্যায় উপস্থিত হয় এবং বাবরি মসজিদের উপরে উঠে পতাকা উত্তোলন করে। পুলিশ হাজারো চেষ্টা করলেও তাদের রুখতে পারেনি। লেগে যায় কারফিউ। তাতেও কোনো ব্যবস্থা করতে না পেরে ভিড়কে নিয়ন্ত্রণ করতে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের নির্দেশে অসেবকদের উপর গুলি চালানো হয়। সংখ্যাটা 55 হলেও পুলিশের রেকর্ডে এই মৃতের সংখ্যা 17 জন। এরপর 6 ডিসেম্বর 1992 প্রায় 2 লক্ষ করসেবক বাবরি মসজিদের সামনে উপস্থিত হয় এবং একে একে মসজিদের 3টি গম্বুজই তারা ধূলিসাৎ করে ফেলে। ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। এই ঘটনার পর পুরো উত্তরপ্রদেশ জুড়ে শুরু হয় অশান্তি এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কল্যাণ সিং। ইউপি জুড়ে শুরু হয় রাষ্ট্রপতি শাসন। ভারতীয় জনতা পার্টি যখন 90-এর দশকে ক্ষমতায় আসে তখন রাম মন্দিরের লড়াইয়ের গতি আরো বেড়ে যায়। 1999 থেকে 2004 সাল সকল নির্বাচনে বিজেপি তাদের ভোট ইস্তাহারে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দেয়। এর মাঝে চলেছে এক লম্বা আইনি লড়াই। 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট একটি ট্রাস্ট তৈরি করে ওই জমিতেই রাম মন্দির বানানোর অনুমতি দেয় এবং সাথে সাথেই মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি খোঁজার আদেশ দেয়। এরপর 2020 সালে তৈরি হয় ট্রাস্ট। তারপরেই শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ। শেষ হলো প্রায় 500 বছরের লড়াই। কথায় আছে হনুমানগড়ি দর্শন করে তবেই রাম মন্দির দর্শন করতে হয়। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম হনুমানগড়ি দর্শন করতে। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री রাম। এই জাস্ট মন্দির
হনুমানগড়ি মন্দিরের কাছেই একটা দোকানে আমরা এসেছি, এখান থেকেই নেব হচ্ছে প্রসাদ। এবং আপনারা কিন্তু এখানেই জুতো রাখতে পারবেন এবং জুতো রেখে কিন্তু যেতে পারবেন মন্দিরে। प्रसाद का चलेगा, बेसन का लड्डू है रिफाइंड वाला 60 रुपये पाव। अच्छा, लड्डू चलेगा, लड्डू है रिफाइंड वाला, और उसको देसी घी का लड्डू है वो भी चलेगा, है देसी घी का। और मलाई वाला लड्डू है खोए का, वो भी 100 रुपये पाव सब। और नारियल वाला चीनी वाला ज़्यादा है, वो भी 60 रुपये पाव। और देसी घी का? देसी घी का लड्डू है 100 रुपये पाव, 400 रुपये किलो। 400 रुपये किलो जी। अच्छा अच्छा। और ये हनुमानगढ़ी मंदिर का टाइमिंग क्या है? हनुमानगढ़ी का मंदिर 3:30 बजे खुल जाता है, 3-3:30 बजे तक, और 5 बजे तक आरती हो जाता है कम से कम ठंडी में। আচ্ছা, और गर्मी में 4 बजे। তো মন্দির চত্বরে কিন্তু এরকম অনেক দোকান পেয়ে যাবেন ভোগের। তো সেই যে দোকান থেকে, যে কোনো দোকান থেকে কিন্তু আপনারা নিতে পারেন। কিন্তু যেহেতু এটা একদম মন্দিরের সামনে, তো সেহেতু পুজো দিয়ে বেরিয়েই কিন্তু আপনারা এখান থেকে জুতো বা যে সমস্ত জিনিসপত্রগুলো আপনারা রেখে যাবেন সেগুলো কিন্তু সহজেই পেয়ে যাবেন। কিন্তু অযোধ্যা এলে হনুমানগড়ি দর্শন কিন্তু অবশ্যই করবেন। হনুমানগড়ির দর্শন করার পরে তারপরেই কিন্তু রামলালার দর্শন করবেন। छत्रपति श्री राम की जय, जय जय श्री राम। राजा राम की जय, पवन सत हनुमान की जय। नारी शक्ति तो सबसे आगे भैया। नारी शक्ति जागेगी, सारी समस्या भागेगी। नारी शक्ति जागेगी, सारी समस्या भागेगी। नारी शक्ति जागेगी, सारी समस्या भागेगी। जय श्री राम। भारत माता की जय। भारत माता की जय। सब माला का क्या प्राइस है? माला का 30 रुपये का है, बड़ा माला 150 रुपये का है, 200 का है। এবং এই মন্দিরের বাইরেও কিন্তু এই রকম এই মালার দোকানও পেয়ে যাবেন। প্রচুর মালার দোকান আছে, আপনারা চাইলে কিন্তু হনুমানজির জন্য এরকম মালাও কিনতে পারেন। তো চলুন, এখন মোটামুটি লাইন কিছুটা কম আছে। सभी श्रद्धालुओं दर्शन करते समय अपना তো ফাইনালি প্রথমে কিন্তু অযোধ্যা এলে ফার্স্ট দর্শন কিন্তু হনুমানজির করা উচিত। হনুমানগড়ি দর্শন করে তারপরেই কিন্তু রামলালার দর্শন করবেন। এবং সরয়ূ নদীতে যদি খুব ভালো হয় যে সরয়ূ নদীতে প্রথমে স্নান করে তারপরে কিন্তু হনুমানজির দর্শন করে তারপরে আপনারা রামলালার মন্দিরের যে নবনির্মিত মন্দির সেই মন্দিরের দর্শন করতে পারেন। আর একটা টিপস আপনাদের দিয়ে রাখি, সকালবেলায় একদম এই ধরুন 8টা 8:30 পর্যন্ত, আর বিকেলবেলায় 4টের পর থেকে কিন্তু হনুমানগড়ির পুরো ফাঁকা থাকে। তো এই সময় কিন্তু ফাঁকায় ফাঁকায় আপনারা এই পুজোটা দিয়ে দিতে পারবেন। রাবণ বধের পর রামচন্দ্র এবং হনুমানজি অযোধ্যাতে ফেরেন। তখন হনুমানজি এখানেই বসবাস করতেন, সেই থেকেই এর নাম হনুমানগড়ি। এছাড়াও কথিত আছে অবধের এক নবাব কঠিন রোগে আক্রান্ত হন। বড় বড় হাকিম বৈদ্যের কোনো ওষুধেই কোনো কাজ হয়নি। এরপর মহারাজ টিকেত রায়ের দ্বারা নবাব সাহেব মহাত্মা অভয়রাম দাসজিকে ডেকে পাঠালেন। মহাত্মাজি হনুমানজির নাম নিয়ে কোনো একটি ওষুধ ওনাকে খেতে দেন। সেই ঔষধ খাবার পরেই নবাব ভালো হয়ে যায়। প্রত্যুত্তরে নবাব হনুমানের এই মন্দিরটি, বর্তমানে যা হনুমানগড়ি, সেটি বানিয়ে দেন। হনুমানগড়ি মন্দিরটি অনেকটা দুর্গের আকৃতির। মূল মন্দিরে পৌঁছাতে গেলে 76টি সিঁড়ি ভেঙে যেতে হবে আপনাকে। जय श्री राम, जय श्री राम। पंडित जी माला 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 पंडित जी माला, पंडित जी माला माला माला। তবে মন্দিরে কিন্তু এখন এই জায়গাটা ভালো ভিড়। এই জায়গাটা দেখুন হনুমানজির মূর্তি আছে। জয় বজরংবলী, জয় বজরংবলী। চলো, ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। বজরংবলী দর্শন হয়ে গেছে। জয় বজরংবলী। তবে এই সার্জিরা অনেক কিন্তু এইখানে প্রশাসনের তরফ থেকে বেশ ভালো মেনটেন করছেন এবং পুরো লাইনটাকে কিন্তু মেনটেন করছেন। জয় সিয়ারাম সার্জি, জয় সিয়ারাম।
দর্শন করার পর হোটেলে ব্যাগপত্র রেখে আমরা চললাম রাম মন্দির দর্শন করতে। সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এখন ঠান্ডা দেখেই বুঝতে পারছেন আজকে 27শে জানুয়ারি, বাট উত্তরপ্রদেশের কুয়াশাটা দেখুন, কি ভয়ঙ্কর কুয়াশা। এই কুয়াশার মধ্যে আমরা চলেছি এবং আপনাদের নিয়ে চলেছি আজকে রাম মন্দির দর্শন করতে। তো আজকে আমরা রামলালার দর্শন করব। কালকে 26শে জানুয়ারি এই সময় কিন্তু প্রচুর ভিড় ছিল, তবে সেই তুলনায় আজকে ভিড়টা একটু কম। এখন অ্যাট প্রেজেন্ট এখন কিন্তু টেম্পারেচার 7 চলছে আর কুয়াশায় চারিদিকে ঘিরে নিয়েছে। দুই ধারে এইরকম প্রচুর কিন্তু ভান্ডারা চলছে এবং এই হচ্ছে মেন গেট, রাম মন্দিরে ঢোকার মেন গেট এইখানে। তবে লাইন পড়েছে, আমাদের ওই দিক থেকে লাইন দিতে হবে। আমরা লাইন দিই, জয় স্যারজি জয়। তো ফাইনালি আজকের কিন্তু লাইন সেরকমভাবে নেই, কালকে যেরকমটা লাইন ছিল। এবং এই হচ্ছে রাম মন্দিরের গেট। রাম মন্দিরের গেট আমাদের পাশেই, তবে এখান থেকে কিছুটা হাঁটা পথ আছে, সেই হাঁটা পথ ধরে আমরা যাব রাম মন্দিরের ভেতরে প্রবেশ করব। তবে আজকের ভিড় অনেকটাই কম আছে, কিন্তু ঠান্ডা কিন্তু মারাত্মক ঠান্ডা। সকল মিলে চলেছে, কিন্তু এই রকমভাবে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ ধীরে ধীরে সবাই ভালো করে রামলালার দর্শন করবো। আমরা উত্তরপ্রদেশে কিন্তু গরম প্রচুর পড়ে, সেই কারণে যে সেটগুলো করা আছে এরকম রাস্তার ধারে প্রচুর সেট করা আছে, সেই সেটে আপনারা দাঁড়াতে পারেন। এবং এই দেওয়ালগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। রাস্তার দুই ধারে মানে এই রাস্তাটা এতটাই চওড়া যে যদিও অনুমান করা হচ্ছে যে এখানে লক্ষাধিক মানুষের ভিড় কিন্তু উপচে পড়তে পারে, সেই জন্য কিন্তু রাস্তা বিশাল চওড়া, মানে এই দিকেও যেমন চওড়া ওই দিকেও চওড়া। তো একসাথে অনেক পুণ্যার্থী দর্শনার্থী কিন্তু যেতে পারবে কোনো দ্বিধা ছাড়াই, কোনো কিন্তু সমস্যা হবে না। তো এই রাস্তা দেখুন, এই দিকে যেরকম চওড়া এবং এই দিকেও সেরকম চওড়া। আমি মানে ভাবতে পারছি না, মানে কল্পনাও করতে পারছি না যে রাম মন্দির আমার শীতকালে কথা জড়িয়ে যাচ্ছে। আমি মানে বিশ্বাসই করতে পারছি না যে রাম মন্দির দর্শনে যাচ্ছি। এই সবই কিন্তু সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনারা অনেকেই দেখতে চেয়েছেন রাম মন্দিরের ভিডিও, তো সেই জন্য এক্সক্লুসিভলি আমার চ্যানেলে আপনাদের সকলের জন্য। তবে এখানে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা আছে, যাদের হাঁটতে অসুবিধা হবে তাদের জন্য কিন্তু, যে সমস্ত বয়স্ক মানুষদের হাঁটতে অসুবিধা হবে সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। এই হচ্ছে নতুন লকার, যেখানে আপনাকে সমস্ত কিছু জমা রাখতে হবে। তো এইগুলো কিন্তু প্রথম দিকে খোলেনি, এইগুলো নতুন খুলেছে 24 তারিখের পর থেকে। এইখানে আপনার সমস্ত কিছু যেগুলো নিয়ে যাবেন, ব্যাগ ট্যাগ থেকে শুরু করে সব কিছু চেকিং হবে। দেখুন ব্যাগ দিয়ে দিলাম এবং চেকিং হবে। চেকিং হয়ে এই দিক থেকে চলে এলাম, আমার ব্যাগ আসছে। এটা হচ্ছে ফার্স্ট লেভেলের সিকিউরিটি আমরা ক্রস করলাম, করে এবার আরও একটা সামনে আছে, সেইটা আমরা যাব। সামনে দেখুন এখনও সমস্ত কিছু তৈরি হচ্ছে এবং পরবর্তীকালে কিন্তু মন্দির যেতে গেলে এই রাস্তা ধরে যেতে হবে, বাট এখন অ্যাট প্রেজেন্ট এই দিক দিয়ে আমাদের যেতে হচ্ছে। আপনাদের জুতো রাখার জন্য এই রকম নতুন ব্যবস্থা করেছে, এইগুলো সবে নতুন হয়েছে, এই সব ব্যবস্থা আছে এখানে। দেখুন এই ধার ধরে সকলে জুতো রাখছেন, এখানে কুপন সিস্টেম আছে, কুপন সিস্টেমে আপনাদের জুতো রেখে তবে কিন্তু আপনাদের মন্দিরে প্রবেশ করতে দেবে। এবং এই যে কাউন্টার, এই কাউন্টারেই কিন্তু আপনাদের সমস্ত কিছু রাখতে হবে, সমস্ত কিছু রাখার পরেই কিন্তু তবে আপনারা প্রবেশ করতে পারবেন মন্দিরে। ২০ তারিখের পর থেকে কিন্তু আর কোনো মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউড নয়। তো আমরা কাউন্টারে রাখি, কি অবস্থা মন্দির দর্শন করে এসে তারপরে আপনাদের জানাচ্ছি। দেখুন 14খানা কাউন্টার, বিশাল বড়,
বিশাল বড় কাউন্টার, যাতে কোনো মানুষের সমস্যা না হয় সেই কারণে এত বড় কাউন্টার। এখানে আপনারা সমস্ত আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। ফাইনালি আমাদের মন্দির দর্শন কমপ্লিট, এবং এই যে লকারে থাকবে আপনাদের একটা পার্চি দেবে আর একটা হচ্ছে চাবি দেবে। সেই পার্চি আর চাবিটা, স্লিপটা আর চাবিটা, আপনার কাছে যা যা জিনিস থাকবে সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে ওই লিস্ট করে দেবে। ব্যাগ সমেত রেখে দিতে হবে, ঘড়ি, মোবাইল ফোন, বেল্ট, মানি ব্যাগ। আপনি এমনি টাকা নিয়ে যেতে পারেন, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে যাওয়া যাবে না। তবে আবার ঘুরে এসে যে কাউন্টার থেকে আপনি জমা রেখেছিলেন সেই কাউন্টারেই কিন্তু আপনাকে এসে ওইগুলো জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনাকে আপনার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দেবে। এইরকম একটা করে স্লিপ দিয়েছে। এই হচ্ছে জুতোর কাউন্টার। এইখানে যে কাউন্টারে রাখবেন সেই কাউন্টারে এই স্লিপটা দেখিয়ে আপনাদের জুতো নিয়ে নেবেন। বেশ ভালো, মানে খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম। দর্শনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে জাস্ট মন ভরে যাবে। আর ভেতরের মন্দিরের কাজ দেখলে জাস্ট হাঁ করে শুধু কাজগুলো দেখতেই থাকবেন। তবে একটাই কথা বলবো, মন্দিরটাই শুধু তৈরি হয়েছে, মন্দিরের চারিপাশে কিন্তু এখন বহু কাজ বাকি। প্রায় 1 থেকে 1.5 বছরের মতো টাইম লাগবে। কাজ বাকি আছে, তার মধ্যেও যে এরকম দর্শন এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটাও আমরা ভাবিনি। এত তাড়াতাড়ি দর্শনটা পেয়ে যাবো, এত ফাঁকায় খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি সকাল সকাল যদি আসেন, সকাল এলে কিন্তু ফাঁকায় খুব সুন্দর দর্শন আমরা পেলাম। তবে একটা জিনিস যেটা দেখলাম, মন্দির চত্বরে কিন্তু আপনাদের ওই যে লকার রুম আছে, সেই লকার রুমের চারিপাশে কিন্তু ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত কিছু এবং খাবার জল থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা এই মন্দির চত্বরেই আপনি পেয়ে যাবেন। সকল দর্শনার্থীরা আসছেন আর সকলের মুখে একটাই শুধু ধ্বনি, জয় সিয়ারাম। প্রত্যেকের মুখে একটাই ধ্বনি এবং মন্দির চত্বরে শুধু একই ধ্বনিতে উচ্চারিত হচ্ছে জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। বলতে গেলে সিকিউরিটি কিন্তু মন্দিরের ভেতরে প্রচণ্ড পরিমাণে টাইট। কেউ ভুলেও মোবাইল ফোন নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা করবেন না, সাহস দেখাবেন না, তাহলে কিন্তু জরিমানা হতে পারে এবং মোবাইল ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হতে পারে। আসবো এখন তো কুয়াশা, এই কুয়াশাটা যদি কেটে যায়, বেলার দিকে যদি কুয়াশা কেটে যায়, আবারও এসে দর্শন করব রামলালার। সমস্ত বয়সের মানুষ, মানে ছোট থেকে বড় থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ, 18 থেকে 60 সমস্ত বয়সের মানুষ কিন্তু এখন উপস্থিত হয়েছে এই রাম মন্দিরে। এবং দেখতে দেখতে আমরা চলে এলাম মেন গেটের কাছে। এই হচ্ছে মেন গেট। এখান থেকেই এন্ট্রি নেবার পরে কিন্তু আপনাদের ঢুকতে হবে এই পথ ধরে। আরও একটা সন্ধান আপনাদের দিই, এই হচ্ছে মন্দিরের গেট এবং এই গেটের পাশেই হচ্ছে বিড়লা ধর্মশালা। আপনারা যদি চান বাজেটের অপশান, সেই বাজেট অপশানে কিন্তু আপনারা বিড়লা ধর্মশালায় থাকতে পারেন। এবং এখানে কিন্তু একটা বিড়লার মন্দিরও আছে এবং এই হচ্ছে ধর্মশালা একদম মন্দিরের সামনে। এটা কিন্তু একটা বেশ বাজেট অপশান, আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন। এর নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের উল্লেখ করে দেবো। চলুন মন্দিরটা ঘুরে দেখা যাক।
তো এই হচ্ছে এনাদের অফিস, এই দেখুন নাম্বারটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। সত্যি কথা বলতে বেস্ট অপশন, একদম মন্দিরের কাছে এবং খুবই বাজেটের মধ্যে, এবং আমি রুমগুলো কয়েকটা ভিডিওতে দেখেছিলাম, বেশ সুন্দর কিন্তু। তো চলুন এবার যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে।